দেখুন, আপনারা জানেন যে এনসিপি এবং জামায়াতে ইসলামী পক্ষ থেকে এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য কত ধরনের অজুহাত ছিল। সংস্কার করার বিন্দুমাত্র ইচ্ছা এই সরকারের ছিল না, বা এই সরকারের পেছনে যারা ছিল তাদের ছিল না। এই 18 মাসে কোনো সংস্কার হয়নি। ইচ্ছা করলে অনেক কিছুই করা যেত না। সংস্কার সংস্কার প্রস্তাব এটা স্রেফ একটা খেলা। কি খেলা? টাইমটা পাস করার জন্য। ঐতিহাসিক নির্বাচন ও গণভোটের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের প্রতিটি সেক্টর গুছিয়ে নেওয়ার কাজ করছেন। তবে 24শে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকারের সময়টাতে বিভিন্ন অধ্যাদেশ এখন সামনে আসছে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের মতো অধ্যাদেশগুলোর পাশাপাশি নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টিও বেশ আলোচিত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আজ জুলাই সনদ বাস্তবায়ন, আদেশ, গণভোটের অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জুলাই সনদ, গণভোট ও সংবিধান সংস্কার পরিষদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিটকারী আইনজীবীর মতে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। অন্যদিকে রিটের বিপক্ষের আইনজীবীরা বলছেন গণভোট অধ্যাদেশ অসাংবিধানিক হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। জুলাই সনদ, গণভোট ও সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ কি তা নিয়ে আলোচনা করব। আজ আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। দর্শক, আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মঞ্জুর আলম পান্না, সিনিয়র সাংবাদিক আছেন। মঞ্জুর আলম পান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আবু রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আবু রাজ্জাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি প্রসঙ্গ জুলাই সনদ ও গণভোট। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। একটু যেতে চাই প্রথমেই, যেহেতু একজন সাংবাদিক আমাদের সাথে আছেন, এই খবরটা, যে খবরটা দিয়ে আমি ইন্ট্রো করেছি, সেই খবরটা সম্পর্কে তার কাছ থেকে একটু জানিয়ে আসতে চাই। মঞ্জু আলম পান্না, কি দেখছেন জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট অধ্যাদেশ, সংবিধান সংস্কার পরিষদ এর শপথ, এই তিনটা বিষয় আজকে সামনে এসেছে। হাইকোর্টের রায় বা হাইকোর্টের রুল বলেছেন এটা কেন অবৈধ নয়, এভাবে রুল জারি করেছেন। আপনি ভবিষ্যৎ কি দেখছেন? আপনি তো আমাকে মার পেছে ফেলে দিয়েছেন ইচ্ছাকৃত হবে, যেহেতু একজন বিজ্ঞ আইনজীবী রয়েছেন, তাকে না দিয়ে প্রথমে ফ্লোর আমাকে দিয়েছেন। যাই হোক, বুঝতে পারছি কোনো ধরনের আন্ডার টেবিল এগ্রিমেন্ট হয়ে আছে রাজাকে ভাইয়ের সঙ্গে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে, শুনুন, যেহেতু আদালতের বিষয়, বেশি কিছু না বলাই ভালো। আবার বলতে গেলে আদালত কন্ট্রোলের মধ্যে পড়ে যাব। বিষয়টা হচ্ছে কি যে, এরকম কিছু একটা আসবে, রুল জারি করা হবে, এটা আমাদের আগে থেকে অনুমেয় ছিল। কেন অনুমোদিত ছিল না, আদালতের, শুনুন, যে কোনো একটা নির্দেশনা যদি আসতো, সে বৈধ হোক অবৈধ হোক, যে কোনো একটা রায় যদি আসতো, তাতে বাংলাদেশ এই মুহূর্তে আরও একটি সাংঘর্ষিক অবস্থায় চলে যেত। বিষয়টা হচ্ছে যে, 12 তারিখে সংসদ অধিবেশন বসছে, এবং এই জুলাই সনদ বলি কিংবা গণভোট বলি, জুলাই সংস্কার পরিষদ বলি, সবই পার্লামেন্টের মাধ্যমে নির্ধারণ হবে। আর জুলাই সনদের যে কথা যেটি বলছেন, বা আমরা যেটি জানি, সেটি কতিপয় সব সব রাজনৈতিক দল কিন্তু এতে মানে সাইন করেনি। হয়তো অধিকাংশ রাজনৈতিক দল এটাতে সিগনেচার করে, অধিকাংশ রাজনৈতিক দল। এখন তো সবাই করেছে, এনসিপি সহ। না, সবাই করেনি, যেমন সিপিবি করেনি। আচ্ছা, সিপিবি। তো তারা একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেছে, কিন্তু জুলাই সনদে যেই বিষয়গুলো এসেছে, নানান বিষয় এসেছে, তো তো এর মধ্যে বিএনপির কোথাও কোথাও আপত্তি ছিল। হয়তো তারা টাইমটা পাস করার জন্য, যে কোনোভাবে নির্বাচনটি আদায় করার জন্য তারা বলেছে হ্যাঁ হ্যাঁ। তখন আপনারা জানেন যে এনসিপি এবং জামায়াতে ইসলামী পক্ষ থেকে এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য কত ধরনের অজুহাত ছিল। প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারপর আবার জুলাই সনদ করতে হবে। জুলাই সনদ করলে তার আইনি ভিত্তি কী হবে, আইনগত ভিত্তিটা দরকার। আইনজ্ঞ নিয়ে ঐকমত্য কমিশন বসলো, ডক্টর আলী রিয়াজ বসলেন, তাদের কাছ থেকে লম্বা লম্বা আইনি ব্যাখ্যা নিলেন কীভাবে এর আইনি ভিত্তি দেওয়া যেতে পারে। প্রথমে তো বলা হলোই যে হ্যাঁ, এটির আইনি ভিত্তি দেওয়া হচ্ছে, কিন্তু আইনি ভিত্তি আমরা পরবর্তী দেখলাম না। এর পরবর্তীতে গণভোটে হ্যাঁ হলে কী হবে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের। আচ্ছা জয়নুল, আপনি আমাকে বলুন যে এইগুলো নিয়ে আমাদের সংশয় কেন? একবারে ডে ওয়ান থেকে বলে আসছি যে এই সংস্কার প্রস্তাব এটা স্রেফ একটা খেলা। কি খেলা?
টাইমটা পাস করার জন্য। আপনি যে বলেন যে আপনার কথার যুক্তি কী বা প্রমাণটা কী? প্রমাণ হচ্ছে এই যে এই 18 মাসে কোনো সংস্কার হয়নি। ইচ্ছা করলে অনেক কিছুই করা যেত না? করা যেত তো? আমি তো দেখি না কোনো ধরনের কোনো সংস্কার হয়েছে। সংস্কার তো আপনাকে দলিল দস্তাবেজ করে মানে সিগনেচার, স্বাক্ষর ইত্যাদি ইত্যাদি করে ঢাক-ঢোল পিটিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। তাই না? তো সংস্কার করার বিন্দুমাত্র ইচ্ছা এই সরকারের ছিল না বা এই সরকারের পেছনে যারা ছিল তাদের ছিল না। স্রেফ নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য এগুলো করা হয়েছে। এখন আদালতের কথা যেটি বললেন সেটি হচ্ছে যে আদালত ওই রিস্কটা নেয়নি। আমি জানি না এই কথাগুলো বলাতে কোন ধরনের মানে আদালত অবমাননার মধ্যে পড়বে কিনা। আদালত খুব মানে সুচিন্তিত একটা ডিসিশনই আমাদের সামনে থ্রো করেছে যে রুল জারি করেছে। রুল জারি করেছে কতদিনের? ৪ সপ্তাহের। ধরে নিলাম যে ২ সপ্তাহেরও করত। তাতে কি হতো ১২ তারিখে সংসদ অধিবেশন বসছে। ওই সংসদ অধিবেশনে নির্ধারণ হবে যে গণভোটের পক্ষে বিএনপি আছে কিনা, অথবা হ্যাঁ ভোট জয়যুক্ত করার মাধ্যমে যেসব আদেশ আইনে পরিণত হওয়ার কথা অধ্যাদেশ সেগুলো তারা করতে চায় কিনা। বিএনপির যেহেতু অনেক ক্ষেত্রে আপত্তি ছিল, আমি আবারও সে প্রথম কথা চলে আসি, সেই সব জায়গাগুলো তারা টাচ করবে না, তারা করবে না, তাদের ব্রুট মেজরিটি রয়েছে, তারা ওগুলো করবে না। স্রেফ আপনি লিখে রাখুন, আপনি লিখে রাখুন ওই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা তো শপথ নেয়নি, এবং এটি সংবিধান কোথাও লেখাও নেই সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কোনো কিছু গঠিত হতে পারে। অতএব তারা এই লাইনে যায়নি, প্রথমে শপথ নেয়নি, পরবর্তীতে গেছে, এবং জামাত এবং এনসিপি বরং শপথ নিয়ে প্যাচটা আরো বেশি লাগিয়ে দিয়েছে। অতএব আদালত যে রায়টি দিয়েছে, কিরকম প্যাচটা? আচ্ছা, এই যে তারা দুটি বিষয়ে ওথ নিয়েছে, দুটি বিষয়ে ওথ নেওয়ার বিষয়টি সংবিধানে কোথায় আছে? এই নির্বাচন তো সংবিধান মেনে হয়েছে। তো প্রধান নির্বাচন কমিশনের কি এগুলো বুঝতেন না, বা নির্বাচন কমিশন বুঝতেন না এগুলো? বুঝতেন, যেদিকে পাল্লা ভারী তারা, হ্যাঁ, আমাদের এই যে গত ৪-৫টা নির্বাচন কমিশন তো সব ওই কাজগুলোই করেছে। হ্যাঁ, এই দেখবেন যে আওয়াল কমিশন কিংবা শামসুল হুদা কমিশন কিংবা রকিব হুদা কমিশন সম্পর্কে এখন যত কথা আমরা বলছি, যত অভিযোগ জানাচ্ছি, এই বিএনপি থাকতে থাকতে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা উঠাবে। দুদকের কমিশনারকে পদত্যাগ করতে হয়েছে না? কমিশনারদের মানে দুদকের চেয়ারম্যান এবং কমিশনার, এর আগে আরো অনেকে পদত্যাগ করেছেন, যেটা আমরা দেখেছিলাম ৫ আগস্টের পর একে একে সব পদত্যাগ করছেন বিভিন্ন সংস্থার, স্বায়ত্তশাসিত বা সরকারি সংস্থার। ঠিক বিএনপি আসার সঙ্গে সঙ্গে অনেকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করছে, আবার অনেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। স্বেচ্ছায় তো না, উপরের চাপে আদিষ্ট হয়ে তারা পদত্যাগ করছে, কিন্তু আমরা বুঝি। দুদকের বিষয়টা নিয়ে আমি আসবো। হ্যাঁ, যদি এই জায়গায় যদি বলেন যে আসলে ওই সময়টা অন্তর্বর্তী সরকার যে পিরিয়ডটা, ওই পিরিয়ডটা তো পার্লামেন্ট ছিল না, তাহলে এই সব বিষয়গুলো সিদ্ধান্তটা কারা নিত? ১৩৩টা অধ্যাদেশ জারি হয়েছে। ১৩৩টার মধ্যে শাহাবুদ্দিন সাহেব আমাদের রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যমে তো অনেক কিছু হয়েছে। তিনি কোন প্রক্রিয়া সিগনেচার দিয়েছেন এটা আপনি জানেন, আমিও জানি, কোন ধরনের তাপের মধ্যে থেকে তাকে দিতে হয়েছে। সো এইগুলো না পুরনো হিসাব, মানে পুরনো কথা আবার নতুন করে বলতে হচ্ছে প্রসঙ্গক্রমে। তো আপনার কি মনে হয় যে সবগুলোই স্বতঃপ্রণোদিত হয়ে রাষ্ট্রপতি করেছেন? রাষ্ট্রপতি কোনো ক্ষমতা ছিল না, আর এই 18 মাস তো কোনো ক্ষমতাই ছিল না। এর আগে যে সাংবিধানিক একটু মান সম্মান ছিল, এই 18 মাস তার বিন্দুমাত্র ছিল না। অর্থাৎ এক ধরনের অস্ত্রের মুখে তাকে করতে হয়েছে সবকিছু। সো এই অধ্যাদেশ কিভাবে হয়েছে না হয়েছে এটা রাজ্যকে বিহার জানে, আপনিও জানেন, আমিও জানি। উপরে যা বলা হচ্ছে সব ফর্মাল কথাবার্তা, এছাড়া আর কিছু না। ধন্যবাদ আপনাকে।